রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিরু টুডেস পক্ষ থেকে আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারতেছেন আজকে কি বিষয় নিয়ে আমরা কথা বলবো। সংখ্যানুপাতিক নির্বাচন। আমাদের সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, কেউ স্কিপ করে যাবেন না, সমস্ত ভিডিওটা দেখবেন এবং আমার মতামত আপনার মতামতের সাথে যদি ঐকমত্য পোষণ করেন ভিডিওটা শেয়ার করবেন এবং ছড়িয়ে দিবেন শেষ পর্যন্ত, নির্বাচন কমিশন পর্যন্ত, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমার এই বক্তব্য যেন পৌঁছায় সেই ব্যবস্থা করবেন। সবাইকে অভিবাদন দিয়ে শুরু করতে, বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে যে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রাপ্ত ভোটের উপর নির্বাচন করার জন্য আলাপ হচ্ছে। আমি কয়েকটা ফেসবুক পোস্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কথা শুনছি। তো আমার এই বিষয়ে কিছু মতামত আমি দিচ্ছি সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়ে। তো সংখ্যানুপাত নির্বাচন করতে গেলে দুটো জায়গা বলা হচ্ছে, একটা হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। আমি নিম্নকক্ষের বেলায় এই সংখ্যানুপাত নির্বাচনের পক্ষে না, এবং উচ্চকক্ষের বেলায় আমি সংখ্যানুপাত নির্বাচনের পক্ষে। কেন আমি নিম্নকক্ষের বেলায় পক্ষে না? কারণ নিম্নকক্ষের বেলায় নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক একটা এমপি ইলেকশন হয়। ওই এমপি ইলেকশনে যে অঞ্চলে যিনি পাশ করবেন তাকেই নিম্নকক্ষে সিলেক্ট করা হয়েছে। আর উচ্চকক্ষে সারা বাংলাদেশে প্রাপ্ত ভোট থেকে নির্দিষ্ট সংখ্যক ভোটের ভিত্তিতে তার সংখ্যানুপাত হচ্ছে উচ্চ কক্ষের মনোনয়ন দেওয়া উচিত। এই দুটোর মধ্যে কেন আমি বললাম, দেখেন, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ পৃথিবীর অন্যান্য দেশও আছে, যেহেতু আমরা এই আদর্শ আমরা ফলো করতেছি, সেই ক্ষেত্রে আমার কথাগুলো বলা। আনুপাতিক হারে নির্বাচনটা কি? জামাত ইসলাম প্রস্তাব করেছে, অন্যান্য ছোট ছোট দলও সমর্থন করেছে। আনুপাতিক নির্বাচনটা আসলে হচ্ছে যে সারা বাংলাদেশে প্রাপ্ত ভোটের উপর নির্ভর করে আসন বন্টন করা। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দলীয় মনোনয়ন থাকবে না সারা বাংলাদেশে, এবং প্রত্যেকটা দলের মার্কার উপর ভোট হবে। সেই মার্কার উপর প্রাপ্ত ভোটে যিনি বেশি সর্বোচ্চ ভোট পাবেন তার অনুযায়ী 300 আসন ভাগ করে, কেউ যদি 40% ভোট পায় তাকে 120টা আসন দিবে। কেউ 45% ভোট পাইলে তাকে সেই অনুযায়ী 3 গুণ করে করলে যেটা হয় যে 135টা আসন। ঠিক এভাবে সংখ্যানুপাতিক ভাবে আসন নির্বাচন করা। তো এটা আসলে কেউ যদি ন্যূনতম 1% ভোট পায়, তো একটা স্ট্যান্ডার্ড দাঁড় করা উচিত আমার মতে, যে ন্যূনতম একটা পার্সেন্টেজ। যেমন আমি যদি আপনার ইয়ার দিকে তাকাই, তুরস্কের দিকে তাকাই, ব্রিটেনের দিকে তাকাই, ওরা উচ্চ কক্ষের জন্য নির্দিষ্ট 2 থেকে 2.5% বা 3% ভোট মিনিমাম কাস্ট যিনি পাবেন তাকে উচ্চ কক্ষে বা উচ্চ উচ্চ কক্ষে আসন পাওয়ার যোগ্যতা অর্জন করেন। কিন্তু নিম্নকক্ষের বেলায় দেখা গেছে কি, যে অঞ্চল ভেদে যে নির্বাচন হয় সেই নির্বাচনটায় প্রাপ্ত ভোটে যিনি পাশ করতেছেন তাকেই মনোনয়ন করতেছে ওই এলাকায় এমপি হিসাবে, নিম্ন কক্ষের প্রতিনিধি হিসেবে নিচ্ছেন। আমি টোটালি এই পদ্ধতিটাকে সাপোর্ট করি। কিন্তু যদি আপনি বলেন নিম্ন কক্ষেরও আমরা ওই প্রাপ্ত ভোটের উপর নির্ভর করব, যে আমি 40% ভোট পেলাম, 40% ভোট পাওয়ার পর আমি সেই জায়গায় আমার 120টা আসন পাবো, কেউ 10% ভোট পেলো 30টা আসন পাবো, না, এটা আমি পক্ষে না। পৃথিবীতে 170টির মতো দেশ আছে এবং 9 প্রকারের নির্বাচন পদ্ধতি চালু আছে। তবে ব্রিটেন যেহেতু প্রথমত নির্বাচনে এই পদ্ধতিটা নিয়ে এসেছে, তো দুটা পদ্ধতির মধ্যেই উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এবং ওয়েস্ট মিনিস্ট্রি। তো ওয়েস্ট মিনিস্ট্রি ব্রিটেনের যে পার্লামেন্ট পদ্ধতি, এটা অনেকটা বেটার আমি মনে করি। পৃথিবীর প্রায় 50টির কাছাকাছি দেশে এই পদ্ধতি নির্বাচন পরিচিত হয়। সাধারণত যে সকল দেশে একসময় ব্রিটেনের কলোনি ছিল, অর্থাৎ তাদের কমনওয়েলথ রাষ্ট্র ছিল, সেই দেশগুলোতে এই নির্বাচন পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত। আরেকটা প্রচলিত প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা আনুপাতিক পদ্ধতির নির্বাচন। পৃথিবীর প্রায় 100-এর কাছাকাছি দেশে এই নির্বাচন পদ্ধতি প্রচলিত আছে। সম্প্রতি জামাত ইসলাম ও অন্যান্য দলগুলো এই পদ্ধতি তাদের কাছে প্রপোজ করেছে। তো এখানে একটা বোঝার বিষয় হচ্ছে এই দুটি পদ্ধতি কিভাবে কাজ করে। প্রথমত আমি ওয়েস্ট মিনিস্ট্রি পদ্ধতি, বর্তমানে যে পদ্ধতি বাংলাদেশ নির্বাচন হচ্ছে একে বলা হয় ওয়েস্ট মিনিস্ট্রি পদ্ধতি নির্বাচন। তবে আমি এখানে বলবো যে এখানে ফুললি ভাবে আমরা
ওয়েস্ট মিনিস্ট্রি পদ্ধতি নির্বাচন ফলো আপ করি না। কেন করি না? কারণ হচ্ছে আমরা নির্দিষ্ট এলাকায় এমপি দিচ্ছি, আবার উচ্চ কক্ষের বেলায় আবার আলাদা করতেছি। সে যেটাকে আমরা, আমাদের যেহেতু উচ্চ কক্ষ নেই, আমাদের শুধুমাত্র একটা কক্ষ, তাহলে আমরা 100% বলতে পারি না। আমরা ওয়েস্ট মিনিস্ট্রি ফলো করতেছি। তবে হ্যাঁ, তারা আমরা সেই ধারাটা আমরা অনুসরণ করছি। সবচেয়ে বড় দিক হচ্ছে যে নির্দিষ্ট একটা অঞ্চলের জন্য নির্দিষ্ট একটা প্রার্থী থাকতে হবে, এবং সেই প্রার্থী প্রতিনিধিত্ব করে সর্বোচ্চ ভোট যিনি পাবেন তিনি বিজয়ী হয়ে আসবেন, এবং সেই পদ্ধতিতে সর্বোচ্চ বিজয়ী দিয়ে আমরা সরকার গঠন করব। হ্যাঁ, আমি এই পদ্ধতির এই নিম্ন কক্ষের বেলায় আমি এটা সমর্থন করি, উচ্চ কক্ষের বেলায় আমি সংখ্যানুপাতিকতার সমর্থনের পক্ষে। আমার কথাগুলো আপনাদের ভালো লাগলো কি লাগলো না আমি জানি না, আপনারা যদি ভালো লাগে শেয়ার করবেন। দ্বিতীয় পদ্ধতির কথাটা বললাম, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতি। সারা বাংলাদেশে যে ভোট পড়বে, নিম্ন কক্ষের বেলা আমি এটা সমর্থন করি না, উচ্চ কক্ষের বেলা আমি এটা সমর্থন করি। যে সারা বাংলাদেশে যে পরিমাণ ভোট পড়বে, যে দলের ভোট পড়বে, সেই সংখ্যা অনুযায়ী উচ্চ কক্ষে আসন হবে। যাই হোক, আমি যা বলছিলাম, এখানে যে বিষয়টা হচ্ছে, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ দুইটা কক্ষ যদি আমরা করি, নিম্ন কক্ষ হচ্ছে কোনো একটা আসন ভিত্তিক বিজয়ী প্রার্থীদেরকে নিয়েই, হ্যাঁ, বিজয়ী প্রার্থীদের নিয়েই সেই নিম্ন কক্ষকে পূর্ণ করা উচিত। সেখানে এমপি ইলেকশন হোক, সেটা এমপি হিসেবে তারা যাবে। কিন্তু তারা সব ধরনের আইন প্রণয়ন করবে, আমি এটা সমর্থন করি। কিন্তু সংবিধানের বেসিক যে মূল পরিবর্তনের বেলায় যেন উচ্চ কক্ষের ছাড়া সেই পরিবর্তন করতে পারবে না, সেই জিনিসটা করতে হবে। নাম্বার দুই, আপ্রাণ চেষ্টা করতে হবে। স্থানীয় গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট যদি শক্তিশালী হয়, তাহলে এদেশে ফেসিস্ট বা দুর্নীতি তৈরি হবে না। স্থানীয় সরকারকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং স্থানীয় সরকার তিনটা আলাদা প্রশাসন হয়। আমরা নিম্নকক্ষ আইন প্রণয়নের জন্য নিম্নকক্ষ তৈরি হবে, তবে সংবিধান পরিবর্তনের জন্য উচ্চ কক্ষে ভেটো ক্ষমতা থাকবে। উচ্চকক্ষ যেমন হচ্ছে, কেউ যদি মনে করে যে সংবিধানে একটা ধারা পরিবর্তন করতে হয়, তাহলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, অর্থাৎ উচ্চকক্ষ যদি নির্দিষ্ট 2/3 যদি কেউ যদি সংখ্যাগরিষ্ঠ হয় ওইভাবে, 100 যদি উচ্চকক্ষ থাকে, সেখানে ন্যূনতম 66 জন যদি সমর্থন করে, তবেই সংবিধান পরিবর্তন করা যাবে। নিম্নকক্ষ ওই ক্ষেত্রে কোনো আইন পাশ করতে পারবে না। তবে নিম্নকক্ষ অন্যান্য আইন যেগুলো সংবিধান পরিবর্তন ব্যতীত নতুন নতুন আইন সংশোধন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপগুলোতে উচ্চকক্ষ বাধাবিহীন ভাবে তারা সংশোধন করতে পারবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা আইনই উচ্চকক্ষের সম্মতি নিয়ে পাশ হবে। নতুন নতুন আইন সংযোজন আমাদের কোনটা হয়, জনগণের আমাদের মতামত ঐক্যমতের ভিত্তিতে। তাহলে যেটা হচ্ছে, জনগণের প্রাপ্ত ভোটে নিম্নকক্ষ প্রাপ্ত ভোটের এলাকা ভিত্তিক প্রাপ্ত ভোটে যিনি বেশি ভোট পাবেন তিনি নিম্ন কক্ষের এমপি হবেন। কিন্তু আমাদের সামগ্রিক বাংলাদেশের প্রাপ্ত ভোটে যে দল ন্যূনতম 2% ভোট পেয়েছেন, তাকেই সংসদে উচ্চ কক্ষের আসনে এলিজিবল করা হোক। এটা হচ্ছে আমার কথা। তাহলে আমরা যেটা বুঝলাম, আমি নিম্ন কক্ষ আইন সংসদ পাশ করবে। অনেকে বলতেছেন যে তাহলে তো একটা দুর্নীতি হয়ে যাবে, কিছু নির্দিষ্ট দল উচ্চ কক্ষে যাবে। আমি না, ছোট ছোট দলও তখন এই যে কোয়ালিশন, লিয়াজু, এটা আর হবে না। যে হইলে জোট করতে গেলে নির্বাচনের আগে করতে হবে। প্রাপ্ত ভোটের পাওয়ার পরে কেউ দেখা গেল 2%-এর চেয়ে কম ভোট পেয়েছে, আর একটা ছোট দলের সাথে জোট করলে, কেউ 2% জোট করেছে, সেই জিনিসটা করা যাবে না। বলতে হবে জোট যদি কেউ 2% ভোট পায়, কোনো জোটও যদি 2% ভোট পায়, তাহলে 2% ভোট পেতে হবে। সেই জোটটাকে ঘোষণা করতে হবে নির্বাচনের পূর্বে যে আমরা, আমাদের ভোট একটা জায়গায় সীমাবদ্ধ আসবে, এই জায়গাটায় আসবে। তাহলে আমরা সেই জায়গাটায় 2% ভোট কাউন্ট করব। কিন্তু অনেকেই মনে করতে পারে আমি তো 2% ভোট পাবো না, হ্যাঁ, জোটের মাধ্যমে সংগ্রহ করেন, টোটাল জোট থেকে যদি 2% পাই। কিন্তু আমি নির্বাচনের আগে জোটে ছিলাম না, আমি ভোট পেয়েছি 1.1% বা 1.9%। নির্বাচনের পরে অন্য একজন জোট যে 0.7% ভোট পেয়েছে, তার সাথে জোট করে বললাম যে এখন আমাদেরকে একটা আসন দিতে হবে বা দুইটা আসন দিতে হবে সংখ্যানুপাতিক, যেহেতু আমরা আসছি। সেই জিনিসটা এই পদ্ধতিতে আনা যাবে না। যদি না আনেন, তাহলে যেটা হবে, এক নম্বর হচ্ছে নিম্নকক্ষ, নিম্নকক্ষ নির্বাচনের যে জন্য যে ভোটগুলো হবে এলাকা ভিত্তিক, সেখান থেকে একজন জনগণের সমর্থিত সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত ব্যক্তি দ্বারা একজন এমপি প্রার্থী পাবে। কিন্তু উচ্চকক্ষের যখন আমরা সিলেকশন করবো, যে যারা প্রতিনিধি হবে, তারা অবশ্যই দলীয় ভাবে, প্রত্যেকটা দলের যারা প্রধান আসবে এবং তারা দলীয় ভাবে এবং শিক্ষিত গুণী জ্ঞানী, এবং ওদেরকে আমরা নিয়োগ দেবো। আমরা সেনাবাহিনীর প্রধানকে, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে আমরা নিয়োগ দিতে পারি। তারপরে আমার আরেকটা বিষয় অবজারভেশন আছে উচ্চকক্ষের বেলায়। বাংলাদেশের সেনাবাহিনী এবং বিভিন্ন ধরনের যারা
বাংলাদেশকে এই আত্মরক্ষার জন্য কাজ করতে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের জন্য যারা খুব মেরিটিয়াস পার্সন তাদের জন্য নির্দিষ্ট একটা সংরক্ষিত আসন রাখা দরকার, যে এখানে 5টা বা 10টা এদের জন্য। এভাবে যদি করা যায় উচ্চ কক্ষে, তাহলে আমাদের রাষ্ট্রীয় বাহিনী এবং যারা অবসরপ্রাপ্ত সচিব ছিলেন, আমলা ছিলেন এবং বুদ্ধিবৃত্তিক বিভিন্ন জায়গায় ছিলেন উচ্চ পর্যায়ে যারা মেধা সম্পন্ন, তাদেরকে আমরা উচ্চ কক্ষে কাজে লাগাতে পারবো। তো নির্দিষ্ট সংখ্যক যদি আমরা রাজনৈতিক দলের বাইরেও নির্দিষ্ট কিছু সংখ্যক রাখি, যে যারা সাধারণভাবে তারা আমাদেরকে সাপোর্ট করবে, সেই জিনিসটা আমার মনে হয়, যেটা এখনো কেউ আলোচনা করেনি, আমার এই আলোচনা আমি করলাম। তো আমরা বেসিক্যালি, আমার কথা হচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে উচ্চ কক্ষের বেলায় এই সংখ্যানুপাতিক নির্বাচন হোক, এবং নিম্ন কক্ষের বেলায় এলাকা ভিত্তিক আসন ভিত্তিক নির্বাচন হোক। তাহলে হবে কি, যে সংবিধানের বেসিক যে পরিবর্তন, মৌলিক পরিবর্তনের বেলায়, হ্যাঁ, সংশোধনের বেলায় উচ্চ কক্ষের প্রয়োজনীয় সংখ্যক ভোট ব্যতীত এটা পরিবর্তন করা যাবে না, বা কোনো ইন্ডিপেন্ডেন্ট আইন তৈরি করা যাবে না যেটা ইন্ডিপেন্ডেন্ট আইনের মতো হয়েছে, যে 2/3 ভোট লাগবে পরিবর্তন করলে। এই ধরনের আইন পরিবর্তনের ক্ষেত্রে উচ্চ কক্ষের মাস্ট বি সেখানে তাদের বিজয়ী হতে হবে। কিন্তু নিম্নকক্ষের বেলায় যে যে আসন পেয়েছে সেই আসন অনুযায়ী সে যদি পাশ করে আসে, একটা আইন নিম্নকক্ষে পাশ হলে সেই আসন অনুযায়ী তাকে নির্বাচনে জয়যুক্ত করা হোক। কারণ তাহলে হবে কি, সারা বাংলাদেশে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে আইন প্রণয়নে একটা ব্যালেন্স তৈরি হবে, এবং পরস্পর পরস্পর নির্ভরশীলতা তৈরি হবে। এবং আরেকটা বিষয় যেটা বললাম, যে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার যদি আমরা শক্তিশালী করতে পারি, স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করলে লোকাল গভর্নমেন্ট আমাদের অনেকগুলো কাজে আসবে। এবং আমরা প্রকৃতপক্ষে সংসদে বসে অনেক সময় আমরা বলতে পারি বাংলাদেশে কোন জায়গায় কি লাগবে না লাগবে। যদি আমরা লোকাল গভর্নমেন্টকে আমরা সংশ্লিষ্টভাবে একদম শক্তিশালী করতে পারি, তারাই জানে কোথায় কি লাগবে না লাগবে, এবং সেই অনুযায়ী আমরা সেই বাজেট তৈরি করতে পারবো। উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং স্থানীয় লোকাল গভর্নমেন্ট, তিনটার সমন্বয়ে বাংলাদেশকে এক নতুন কোন ফেসিস্ট হইতে তৈরি করতে আমরা বাধা প্রদান করতে পারবো। আমার এই কথাগুলো আপনাদের যদি ভালো লাগে ছড়িয়ে দিন, এবং পূর্ণাঙ্গ কথাটা যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।